গতকালকের গল্পে রুমানা খান, হাসান মিয়া, জে.এস. জারা সহ অসংখ্য শ্রোতাবৃন্দ কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্প শুরুর আগে আপনাদের নাম শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনার নাম সহ কমেন্টের মন্তব্য উল্লেখ করব আগামী পর্বে। তোর স্বামী আজ দুপুরে আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেছে আপু। বাড়িতে কেউ না থাকলে তোর স্বামী আমার সাথে অশালীন আচরণ করতে দ্বিধাবোধ করে না। কথাটি শেষ করা মাত্র সপাটে আমার গালে থাপ্পড় মেরে বসলো আমার বড় আপু। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমি জানতাম আমার আপু আজও এরকম একটা ভুল করবে, কারণ ও আমার থেকেও ওর স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমার স্বামী অনেক ভালো মানুষ, তুই খারাপ। তোর স্বামীকে তো তুই কবে খেয়ে বসে আছিস, এখন নিজের চাহিদা মেটানোর খায়েশ আমার স্বামীকে দিয়ে পূরণ করতে চাইছিস। নিজের দোষ থাকতে আমার স্বামীর উপর এরকম একটা অপবাদ চাপিয়ে দিতে তোর কণ্ঠস্বর কাঁপলো না? মাথা উঁচু করে আমার আপুর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললাম, আমার চাহিদার কথা বললে না? সেই চাহিদা মেটাতে তোমার স্বামীর প্রয়োজন আমার নেই, বরং তুমি হয়তো তোমার স্বামীর চাহিদা মেটাতে পারো না বলে তোমার বিধবা বোনের দিকে আজ তোমার স্বামী হাত বাড়িয়েছে। আজ হয়তো আমার দিকে হাত বাড়িয়েছে, অন্যদিন দেখবে অন্য মেয়ে নিয়ে তোমার সামনে ফুর্তি করবে। তুমি তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। কার সাথে কথা বলছিস তুলি? কারো ডাকে আমার পুরনো স্মৃতিচারণে ব্যাঘাত ঘটলো। পিছনে ঘুরে দেখি মা ডাকছে। আমি এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়ালাম। আমার মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে মা বললেন, আজও কাঁদছিস? মাকে দেখে যেন আমার মন মুহূর্তে কিশোরী সুলভ হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বললি, মা আমার কি অপরাধ আছে বলতে পারবে? কোন অপরাধ আজ আমি এই সমাজে বিধবার ট্যাগ পেলাম? বড় বোনের কাছে হেরে গেলাম, বড় বোনের কাছে হয়ে গেলাম ওর স্বামীর দিকে হাত বাড়িয়ে দেওয়া চরিত্রহীনা। আর একটি বারের জন্য আপু জানার চেষ্টা অবধি করেনি আমি কি বলতে চেয়েছি। মেয়ের কথার বিপরীতে কি বলবেন সেই ভাষা নেই নাজমা বেগমের। মেয়ের পিঠে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বললেন, হায়াত মতের ব্যাপারে আমাদের কারোর হাত নেই। আমাদের জামাই ইশফাক আমাদের ছেড়ে চলে গেছে। এটা আমাদের জন্য যতই কষ্টদায়ক হোক না কেন, এর চেয়ে কঠিন সত্য ছাড়া আর কিছুই নেই। এই সমাজের মানুষ, তোর বোন তোকে কি বলেছে এসব ব্যাপারে কান দেবার দরকার নেই। আমি তোর মা এখনো জীবিত আছি, আমি তোর পাশে সবসময় আছি। তুলি ওর মায়ের বুকে চুপটি করে আছে, থেকে থেকে হিচকি তুলে কাঁদছে। নাজমা বেগম যেন মেয়ের কান্না দেখে অভ্যস্ত হয়ে গেছেন, কারণ আজ 4টি বছর ধরে ওনার এই হাসি খুশি থাকা মেয়েটি পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়ে। একটু পর আমরা তোর ফুপির বাসায় যাব, নাতাশাকে আজ দেখতে আসবে, আর তোর ফুপি বলেছে তুই নাতাশাকে আজ সাজিয়ে দিবি। মায়ের বুক থেকে মাথা উঁচিয়ে তুলি বলল, কিন্তু মা আমি যে অপয়া। নাতাশার জীবনের এমন খুশির একটা দিনে ওর কোনো জিনিসে হাত দেওয়া মানে কুনজর দেওয়া হবে মা। তুই এসবে বিশ্বাস করিস? আই কান্ট বিলিভ দিস। আমার কথা বাদ দিলাম, তোর ফুপি যদি শোনে তুই এই কথা বলেছিস, তবে তোকে উল্টা লটকিয়ে তোর পিঠের ছাল তুলে নিবে। এখন কথা না বাড়িয়ে বোরখা পরে তৈরি হয়ে নে। আমি তৈরি হয়ে নেই। নাজমা বেগম মেয়েকে ছেড়ে বের হয়ে যাবেন এমন সময় তুলির কথা শুনে উনি থমকে দাঁড়িয়ে পড়লেন। শিমুল ভাইয়া আছে এই বাড়িতে? আমি জানি না শিমুল বাড়িতে আছে কি নেই। অতীত ভুলে যা তুলি, এতে তোর যেমন ভালো হবে তোর আশেপাশের মানুষেরও ভালো হবে। কথা না বাড়িয়ে তৈরি হ। নাজমা বেগম চলে গেলেন। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে তৈরি হতে চলে গেল। হ্যান্ডব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে ওর মায়ের ঘরের দরজার সামনে যেতেই দেখলো ওর মা বের হয়ে আসছে। তারপরে একসাথে রওনা হলো ওর ফুপির বাড়ির উদ্দেশ্যে। ফুফাতো বোনের সাথে মিলে পরিবারের সকল সদস্যের ছবি দেখলাম। হুট করে আমার চোখে পড়লো একটা ছেলে বাবুর ছবি। ন্যাপি ছাড়া মুখে আঙ্গুল দিয়ে রেখেছে। চেহারার গঠন বলে দিচ্ছে এই ছবির বাবুটা আমাদের শিমুল ভাইয়া। আমি নাতাশাকে দেখাতেই নাতাশা হুহা করে আমার সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। এমন সময় কারো পায়ের শব্দ শুনতে পেলাম। আমি আর নাতাশা মাথা উঁচু করে দেখি শিমুল ভাইয়া আমাদের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আমার ঘরে কি করছিস তোরা? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? জোরে ধমক দিতেই নাতাশা আর আমি কেঁপে উঠলাম। ছবি দেখছিলাম, আর এই অ্যালবামটা তোমার ঘরে ছিল, তাই এখানে বসে আমরা দেখছিলাম। তুলি মাথা নিচু করে রেখে উত্তর দেয় শিমুলকে। কথার ফাঁকে নাতাশা একদরে ঘর ছেড়ে বের হয়ে গেছে। তুলি একা একা শিমুলের সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল। এই তুই আমার দিকে তাকা। মাথা নিচু করে রেখেছিস কেন? তাকা আমার দিকে। শিমুলের ফের ধমকে তুলি এবার কেঁদে ফেললো। শিমুল তুলিকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে গেল। তুলিকে আদর মাখা সুরে বলল, কি হয়েছে পাখিটা, কাঁদিস কেন? আমি তোকে বলেছি আমার দিকে তাকাতে, এতে কান্না করার কি আছে? তুমি জানো আমি জোর গলায় কথা বললে ভয় পাই, আর সেখানে তুমি বারবার আমার সামনে চিৎকার করে কথা বলছো। যা, সরি বললাম তোকে, আর কখনো তোর সামনে জোর গলায় কথা বলবো না। দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এতক্ষণ ধরে চেপে রাখা চোখের পানিগুলো আপনা আপনি গড়িয়ে পড়তে লাগলো। কেন আজ আপনার সাথে আমার দেখা হলো? এত বছর বেশ ছিলাম আপনাকে না দেখে। কেন আমি যেটা চাই না সেটা আমার সাথে হয়? কেন কেন কেন? তুলির এই চিৎকার বুকের ভেতরে চাপা পড়ে যাচ্ছে, কারণ এই কান্না বা দুঃখ কাউকে প্রকাশ করে দেখানো যায় না। তুলি দরজা খোল। ওয়াশরুমে কি? এই তুলি দরজা খুলছিস না কেন? কি হয়েছে? কান্নার আওয়াজ পাচ্ছি কেন? মায়ের ডাক শুনতে পেলাম। চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। দরজা খুলতেই মা আর ফুপা আমাকে জিজ্ঞাসা করছে, হঠাৎ করে কি হলো তোর? আসলে ফুপা বাহিরে কড়া রোদ দিয়ে এলাম তো হুট করে মাথা ব্যথা করছে, তাই মাথায় পানি দিলাম। দেখছো না চুল ভিজে আছে? বলেই কপালের ভেজা অংশ দেখিয়ে দিল তুলি। তুলির ফুপা আরো কিছু জিজ্ঞাসা করবে এমন সময় শিমুল ভাইয়া বাবা বাবা বলে ডেকে উঠতেই ফুপা ঘর ছেড়ে বের হয়ে গেলেন। তবে যাবার আগে বলে গেছেন তাড়াতাড়ি নিচে ডাইনিং এ চলে যেতে।
দুপুরের খাবার সবাই একসাথে খাবে। তারপর তুলির ফুপা সেখান থেকে চলে আসে। তারপর তুলির মা তুলি রুমের দিকে চলে যায়। রুমে ঢুকে তুলির মা দরজা লাগিয়ে মেয়ের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। তুলি ওর মায়ের নীরবতা দেখে বুঝতে পারছেন ওর মা ওর উপর অনেক রেগে আছে। তুলি ওর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ওর মায়ের ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা রেগে আছো কেন? তোর এই জিদ কবে যাবে তুলি? শিমুল তোর চেয়ে বয়সে গুনে গুনে 10 বছরের বড়। সেই ছেলেকে তুই কানে ধরেছিস, তারপর এই ঘরে চলে এসেছিস। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা তুই জানিস না? ছেলেটা কি ভাবলো তোর আচরণ দেখে? কাকে তুমি কি জিজ্ঞাসা করতে বলছো মা? তোমার ভাইয়ের পুত্রকে কি জিজ্ঞাসা করব আমি? আজ 4 বছর ধরে সে কি আমার খবর নিয়েছে আমি মরে গেছি না বেঁচে আছি? আমি তোর এত প্রশ্নের উত্তর জানি না। শুধু এতটুকু বলবো, তুই এখন সেই ছোট্ট তুলি নেই যে শিমুলের কাছে গিয়ে রাগ অভিমান নিয়ে দাঁড়িয়ে থাকবি আর শিমুল এসে ছোট্ট তুলির রাগ ভাঙাবে। কথাটি বলে মেয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ঘর থেকে চলে গেলেন। তুলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সত্যিই তো, এখন তো তুলি অনেক বড় হয়ে গেছে। ওর আবার কিসের রাগ অভিমান? তুলি নিজেকে স্বাভাবিক করে ডাইনিং এ চলে গেল। গিয়ে দেখলো ডাইনিং এ একা বসে ভাত খাচ্ছে শিমুল। তুলি এক কদম পিছিয়ে যাবে এমন সময় তুলি দেখতে পায় শিমুল হেঁচকি তুলছে। টেবিলে পানি নেই দেখে তুলি দ্রুত কিচেন থেকে পানির জগ এনে গ্লাসে পানি ঢেলে শিমুলের দিকে এগিয়ে দিল। শিমুল চোখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করলো। শিমুল গ্লাসটা টেবিলের উপর রেখে ধন্যবাদ শব্দটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে তুলি। মুহূর্তের মাঝে শিমুলের কপালের শিরা ফুলে উঠল। টেবিলের উপর থেকে খাবারের প্লেট ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিয়ে জোর গলায় তুলিকে উদ্দেশ্য করে বলল, আমার সামনে এসে দাঁড়ানোর সাহস তোকে কে দিয়েছে? এসেছিস ভালো কথা, কিন্তু পানি কোন সাহসে দিয়েছিস? শিমুলের চিৎকারের শব্দে তুলি ভয়ে কাঁপছে। শিমুলের হুট করে এভাবে রেখে যাওয়ার কারণ বুঝে উঠতে পারছে না তুলি। কিছুটা সাহস নিয়ে তুলি শিমুলকে বলল, কি এমন ক্ষতি করেছি তোমার যার জন্য এরকম বিহেভ করছো আমার সাথে? পানি তো দিয়েছি তোমায়, তোমার কষ্ট হচ্ছিল দেখে দিয়েছি। তাছাড়া ফুপা এখানে থাকলে আমি কখনোই তোমার সামনে আসতাম না। বাহ, কথার জবাব দেওয়া পর্যন্ত শিখে গেছিস। তাছাড়া তোদের মতো মেয়েরা এর চেয়ে বেশি কিছু বলতেও জানে, করতেও জানে। কথাটি বলে টেবিল ছেড়ে সদর দরজা পেরিয়ে যাবার আগে তুলির প্রশ্ন শুনে থমকে দাঁড়িয়ে পড়ল শিমুল। আমার মতো বলতে তুমি কি বোঝাতে চাইছো? তুলির প্রশ্ন শুনে বিদ্রুপের হাসি দিয়ে শিমুল বলল, উত্তর দিতে আমি বাধ্য নই। তাছাড়া তোর সাথে আমার প্রশ্ন উত্তরের সম্পর্ক কবে শেষ হয়ে গেছে? কথাটি বলে আর অপেক্ষা করেনি শিমুল, বের হয়ে যায় বাড়ি থেকে। শিমুলের কাছ থেকে কোনো দিন এমন কথা শুনতে হবে এই কথা কখনো মাথায় আসেনি তুলির। তুলি শিমুলের কথা শোনার পর 1 মিনিটের জন্য সেখানে দাঁড়ায়নি তুলি। দৌড়ে চলে গেল নাতাশার রুমে। তারপর দুহাটুতে মাথা গুজে দু চোখের অঝরে অশ্রু ঝরাচ্ছে। কিছুক্ষণ কান্নাকাটি করার পর চোখ মেলে তাকিয়ে দেখি নাতাশা আমার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। সম্মানিত দর্শক, মৃত্যুর পেছনে কারো হাত নেই, এটা স্বয়ং সৃষ্টিকর্তার বিধান। আমরা শত চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। তাই আমাদের উচিত সত্যকে মেনে নেওয়া। বিধবা নারী কোনো সমাজের অভিশাপ নয়, বরঞ্চ তাদের অবহেলা করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। গল্পটি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন। আগামীকাল 2য় পর্ব রিলিজ করব এই পেজে। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।